ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, ফোনালাপের দাবি হাসিনার। এদিকে শেখ হাসিনাকে মা ডেকে প্লট চেয়েছিলেন জয়। মহানবীকে নিয়ে কটূক্তি করায় থানার ভেতরে অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ। ভারী বর্ষণে তলিয়ে গেল কক্সবাজার শহরের 90% এলাকা। সংস্কার, সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়া এগোবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, ফোনালাপের দাবি হাসিনার। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সর্বশেষ আজ ফাঁস হওয়া এক ফোনালাপে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি। ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন খোদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এদিকে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা, যা সম্প্রতি ফাঁস হয়েছে। শেখ হাসিনাকে মা ডেকে প্লট চেয়েছিলেন জয়। নিজেকে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক দাবি করে উপস্থাপক শাহরিয়ার নাজিম শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এক চিঠি। বলেছিলেন তার দোয়ায় 17 বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছে টিভি পর্দা এবং সুস্থ চলচ্চিত্রে, যা 2019 সালে দ্বিতীয়বার ভাইরাল হয়। নতুন করে ভাইরাল হওয়া সেই আবেদনপত্রে দেখা গেছে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আরো লেখেন, আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময় আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিং এ থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি। সর্বশেষ তিনি লিখেছেন, মা, পূর্বাচলে একটি জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আমার এই সন্তানের আবদার ফেলে দেবেন না। আমি জানি ইনশাআল্লাহ। ভাইরাল এই আবেদনপত্রটিতে জয়ের ছবির পাশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একটি সিলও দেখা গেছে। আর সুপারিশকারী হিসেবে রয়েছে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর। এ ব্যাপারে জানতে কালের কণ্ঠকে ফোন থেকে অভিনেতা জয়ের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তার। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি করেছেন। বেশ কয়েক বছর আগে লেখা চিঠিতে আবার নতুন করে ভাইরাল হয়েছে। সেই চিঠির উদ্দেশ্য ছিল একটি প্লট। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত সমালোচিত অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্র কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। 2014 সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন এই অভিনেতা। মহানবীকে নিয়ে কটূক্তি করায় থানার ভেতরে অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করার থানায় হাজতে অভিযুক্তকে গুলি করে মারল পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোয়েটার ক্যান্টনমেন্ট থানায়। আর থানার ভেতরে একজন অভিযুক্তকে গুলি করে মারার ঘটনার প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলির সদস্যরা। পাকিস্তানের বিখ্যাত সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, গত বুধবার সায়েদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মহানবীকে অপমাননার অভিযোগে স্থানীয় থানায় মামলা দায়ের করে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার দাবি জানান তারা। অভিযোগ পেয়ে সায়েদকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু বেশ
বেশ কয়েকশো মানুষ উত্তেজিত হয়ে থানায় হামলা চালায়। পুলিশি হেফাজত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তকে কোয়েটা শহরের ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। সাইদকে থানার হাজতে রাখা হয়। সেখানেই এক পুলিশ কনস্টেবলকে অভিযুক্তকে গুলি করে চরম শাস্তি দেয়। পুলিশি নিরাপত্তায় থাকা সাইদকে গুলি করে খুনের ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে গিয়েছে। বেলুচিস্তানের পুলিশ প্রধান মজেব জাহা আনসারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাইদকে থানা হাজতে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। সংস্কার, সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়া এগোবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধন নিয়ে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার। খবর বিবিসি বাংলার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ সব কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংস্কার না করার ফল কি হয়েছে তা এতদিন রাজনৈতিক দলগুলোর উপলব্ধি হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকারের, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধন এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যে স্পষ্ট করেছে আগে সংস্কার তারপরে তারা নির্বাচনে যেতে চান। ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এরশাদ সরকারের সঙ্গে সরকারের বড় পার্থক্য রয়েছে। সরকার একটি গণ অভ্যুত্থানের আউটকাম। এই গণ অভ্যুত্থানে দুটি শব্দ ছিল, একটি হলো বৈষম্য বিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার। এই উদ্দেশ্যই হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশটিকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে সরকারের ফাউন্ডেশনের পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ও উদ্দেশ্যকে কোনোভাবে মিলিয়ে ফেলবো না। তিনি আরো বলেন, এই যে কমিশনগুলো হলো, প্রাথমিকভাবে আমরা আশা করছি 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দিতে পারবে। এগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে এই সপক্ষে রাজনৈতিক ঐক্য আমরা গড়ে তুলতে পারি কিনা। এর জন্য সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাচ্ছি। শেখ হাসিনার বিচারাধীন প্রক্রিয়া থাকতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে, কারণ দায় দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে। ভারী বর্ষণে তলিয়ে গেল কক্সবাজার শহরের 90% এলাকা। টানা 12 ঘন্টার ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজার শহরের 90% এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের প্রধান সড়ক, হোটেল, মোটেল, জোন, সৈকত সড়ক সহ প্রায় 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। পানি ঢুকে নষ্ট হয়েছে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। জলাবদ্ধতার কারণে শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দুপুরের পর থেকে জলাবদ্ধতা দেখা দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলি, প্রধান সড়কের বাজারঘাটা, টেকপাড়া, কালুর দোকান, বৌদ্ধ মন্দির সড়ক, বাস টার্মিনাল এলাকা সহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শহরে যান চলাচল বিঘ্ন সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, সকাল 9টা থেকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর 12:30 থেকে। এরপর রাতে 12:30 পর্যন্ত টানা 12 ঘন্টার ভারী বর্ষণ পুরো শহরের 8 লাখ মানুষের কর্মজীবন অনেকটাই থামিয়ে দেয়। এমন ভারী বর্ষণ গত 50 বছরে দেখেননি কেউ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তায় জানানো হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দর সমূহে ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে। কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল 3টা থেকে শুক্রবার বিকেল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি হেলাল উদ্দিন বলেন, এমন ভারী বর্ষণ এ জীবনে তিনি দেখেননি। বর্ষণে পর্যটন শহরের প্রায় 90% এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।